আপনার আমার চকরিয়া কক্সবাজারের মধ্যমণি, চকরিয়া কক্সবাজারের গর্বের দল, সাবেক মন্ত্রী, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশের সমুদয় রাজনৈতিক দলের একমাত্র মুখপাত্র, জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ, জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ। মানুষ বেশি দিন দেখা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই নির্বাচনী সান্ধ্যকালীন সভা, এইবারের নির্বাচনে আমার প্রথম সভা। মাগরিবের আগে দোলা জেলাতে মৌলানা আব্দুর রশিদ সাহেব হুজুরের কবর জিয়ারত করে ওইখানে দুই কথা বলেছিলাম, সেটা এরকম সভা নয়। আসল নির্বাচনী জনসভা বাদে মাগরিবি হয়, এরকমই হয়। নির্বাচন এখনো কেবল মাঠে নামছে। এখন কোন কোন দল পিয়ার পিয়ার করে যারা আন্দোলন করছিল ওরা আর মাঠে নাই। এটা আমি অনেক আগেই বলেছিলাম যে কিছুদিন এগুলো বলে বলে হয়রান পেরেশান হয়ে শেষ পর্যন্ত জনগণের সামনে বুটের কাতারে দাঁড়াইতে হবে। এটা তো আমরা জানতাম, বুটের মাঠে তো আমরা পুরান মানুষ। এখন আমি কত বছর পর আপনাদের সামনে আসার সুযোগ পেলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সুযোগ দিল না। 2008 নির্বাচনের ডিসেম্বরে, এই তোমরা কথা বলতেছো কেন? তখন আমি জেলখানায় বন্দী ছিলাম। আপনারা দয়া করে, মহব্বত করে আপনারা আমার স্ত্রীকে, আপনাদের পুত্রবধূকে আমার চাইতেও বেশি ভোটের ব্যবধানে বিজয়ী করেছিলেন, সংসদে পাঠিয়েছিলেন। বাংলাদেশে কেবল 29 জন না 30 জন বিএনপি থেকে নির্বাচিত হয়েছিল। তার মধ্যে আপনাদের পুত্রবধূ একজন সংসদ সদস্য নির্বাচিত করে আপনারা পাঠিয়েছিলেন। বিএনপির পক্ষে 29-30 জনের মধ্যে একজন চকরিয়ার এমপি ছিল। তখন বিভিন্ন রকমের কারচুপির মধ্য দিয়ে তৎকালীন 111 সরকার আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসে। বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা দুঃসংবাদ ছিল সেই 111 সরকার এবং তৎকালীন সেই জাতীয় সংসদের কারচুপির নির্বাচন। ওই নির্বাচনে পার্শ্ববর্তী দেশের যোগ সাজসে 111 সামরিক বেসামরিক মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার ষড়যন্ত্র করে বাংলাদেশের গণতন্ত্রের 12টা বাজিয়ে দিয়েছিলেন। সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে 2024 পর্যন্ত দেশের জনগণকে অপেক্ষা করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে হাজারে হাজার, গণ অভ্যুত্থান করতে হয়েছে, তারপরে জনগণের বিজয় অর্জিত হয়েছে। আজকে আমরা এই পরিবেশে নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সুযোগ পাচ্ছি।
তা না হলে কোথায় ছিল গণতন্ত্র? নির্বাসিত। গণতন্ত্র ছিল কারাগারে, গণতন্ত্র ছিল শিলংয়ে নির্বাসনে, গণতন্ত্র ছিল লন্ডনে নির্বাসনে। এইভাবে একটি প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই দেশের ফ্যাসিবাদী পুতুল সরকার শেখ হাসিনা এই বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করেছিল। আমরা মুক্ত হয়েছি, নতুনভাবে বাংলাদেশের গণতন্ত্রের জয়যাত্রা, অগ্রযাত্রা শুরু হয়েছে। আমরা আমাদের ভোটাধিকার ফেরত পেয়েছি, কিন্তু এখনো প্রয়োগ করতে পারি নাই। আমরা আমাদের সেই ভোটাধিকার প্রয়োগ করতে চাই মুক্তভাবে, স্বাধীনভাবে। যাকে খুশি আপনি পছন্দ মতো ভোট দিবেন, সেই স্বাধীনতা আমরা ফেরত পেয়েছি, কিন্তু এখনো প্রয়োগ করি নাই। এই ভোট যাতে পিছায়, এই ভোট যাতে পারতপক্ষে না হয় অথবা বিলম্বিত হয়, সেজন্য কয়েকটি দল ষড়যন্ত্র করছে, আপনারা জানেন। তারা কারা তাও জানেন, কিন্তু আপনারা কি সেই সুযোগ দিবেন? বাংলাদেশের মানুষ সেই সুযোগ দিবে? এই দেশে যারা এই গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়াবে, যারা এই জনগণের ভোটাধিকারের বিপক্ষে দাঁড়াবে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। এই দেশে উন্নয়নের মার্কা কি? গণতন্ত্রের মার্কা কি? গণতন্ত্রের বিকল্প পার্টির নাম কি? বিএনপি। এই দেশে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক কে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই দেশের সকল জনগণের, এই দেশের ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ। তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তার শরীরে পয়জনিং এর মাধ্যমে বিভিন্ন অঙ্গের ক্ষতি করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি, দেশে চিকিৎসা ঠিক মতো নিতে পারে নাই। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে একাকিত্ব একটি কারাবাস তাকে যাপন করতে হয়েছে। সেই নির্মম অত্যাচারের মুখেও তিনি আপোষ করেননি, দুঃশাসনের সাথে আপোষ করেননি। এই দেশের ফ্যাসিস্ট বাকশালী শেখ হাসিনা সাথে তিনি আলাপ করেন নাই, আপোষ করেন নাই। তিনি ছিলেন এই দেশের মানুষের পক্ষে, তিনি আছেন এই দেশের মানুষের পক্ষে। তিনি আজীবন লড়াই সংগ্রাম করেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। একবার সামরিক স্বৈর শাসন, এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্রকে রক্ষা করেছেন সংগ্রাম করতে করতে দীর্ঘ 9 বছর। আবার 1975 সালের বাকশাল শাসনের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1979 সালে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে আবার গণতন্ত্রকে তিনি প্রথমবারের মতো রক্ষা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরশাদের সামরিক স্বৈর শাসনের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই দেশের গণতন্ত্রকে পুনরায় উদ্ধার করেছিলেন, রক্ষা করেছিলেন। তৃতীয়বার আবার বিএনপি এই শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দীর্ঘ 16-17 বছর অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে এইবার গণতন্ত্রকে মুক্ত করেছেন। তিনি গণতন্ত্রের প্রতীক, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, এই দেশের মানুষের জাতীয় ঐক্যের প্রতীক। রব্বুল আলামিন তাকে দীর্ঘ হায়াত দান করুন, সুস্থতা দান করুন। এই হচ্ছে বিএনপির ইতিহাস। বিএনপি মানে এই দেশের গণতন্ত্র, বিএনপি মানে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানেই এই দেশের স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতার যুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা অর্জন। এই দেশের সার্বভৌমত্বকে রক্ষা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই দেশের গণতন্ত্রকে বারবার সামরিক শাসন এবং ফ্যাসিবাদী শাসনের কবল থেকে রক্ষা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
এবং আমাদের অহংকার, আমাদের নেতা জনাব তারেক রহমান। আমরা সেই আন্দোলনের সারথি, আমরা সেই আন্দোলনের বিভিন্ন পর্যায়ের পরিচালনার দায়িত্বে ছিলাম। আপনারা অনেকেই জানেন, বাংলাদেশের অনেক ইতিহাস আপনারা সামনে জানবেন। সেই সমস্ত অবিরাম আন্দোলনের ফসল, আত্মত্যাগের ফসল, রক্তদানের ফসল, গণ-অভ্যুত্থানের ফসল হচ্ছে আজকের এই জনসভা। সামনের দিনের গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচন হবে সেই গণ-অভ্যুত্থানের ফসল। বহু শহীদের আত্মদানের মধ্য দিয়ে, বাংলাদেশের কালো রাজপথ রঞ্জিত করার মধ্য দিয়ে আমরা যে কাঙ্ক্ষিত প্রত্যাশিত গণতান্ত্রিক যাত্রা উত্তরণ করতে যাচ্ছি, এদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে যাচ্ছি। সেই গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আমাদেরকে আগামী দিনে ইনশাআল্লাহ ধানের শীষের পক্ষে ভোট দিয়ে গণতন্ত্রকে বিজয়ী করতে হবে। যে বিএনপি এদেশের স্বাধীনতাকে রক্ষা করতে পারবে, করেছে, প্রমাণ আছে। সার্বভৌমত্বকে রক্ষা করতে পারবে, করেছে, প্রমাণ আছে। গণতন্ত্রকে রক্ষা করেছে, প্রমাণ আছে, রক্ষা করতে পারবে। জনগণের গণতন্ত্র জনগণের কাছে ফিরিয়ে দিতে পারবে। সেই দলের নাম বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দলের মার্কা কি? সুতরাং এই ধানের শীষ হচ্ছে বাংলাদেশের বিকল্প নাম, গণতন্ত্রের বিকল্প নাম, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিকল্প নাম, জাতীয় ঐক্যের প্রতীক। আমরা সবাই আজকে থেকে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যেদিনই জাতীয় সংসদ নির্বাচন হবে, সেদিন পর্যন্ত প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে আমরা এই সংবাদ পৌঁছে দেব। আমাদের পক্ষ থেকে আপনারা সেই দাওয়াত পৌঁছে দেবেন, আমাদের পক্ষ থেকে আপনারা সালাম পৌঁছে দেবেন। প্রত্যেক বাড়ি বাড়ি দোয়া কামনা করবেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করবেন। জনসভা করে এখানে সবাইকে ডেকে নিয়ে এসে তারপরে আপনারা ভোট চাইবেন, এটা একটা পদ্ধতি। কিন্তু সবচাইতে কার্যকর পদ্ধতি হচ্ছে আপনারা যাবেন ভোটারদের ঘরে ঘরে। যাবেন তো? ওয়াদা? 2 হাত ইনশাআল্লাহ সবাইকে যেতে হবে, ভোট প্রার্থনা করতে হবে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে, তার দোরগোড়ায় গিয়ে, তার দরজায় গিয়ে সবাইকে মিটিং ডেকে সন্ধ্যাবেলায় এখানে ডেকে নিয়ে এসে তারপরে ভোট প্রার্থনা করবেন। এটা একটা পদ্ধতি, কিন্তু সবচাইতে কার্যকর পদ্ধতি হচ্ছে আপনি এরকম একটা লিফলেট দাও, এরকম একটা লিফলেট নিয়ে যাবেন, প্রত্যেক বাড়ি বাড়ি দিবেন, মা বোনদেরকে দিবেন। আমি অনেক পুরান মানুষ, 35 বছর আগে থেকে ভোট করছি, আশা করছি বুড়া হয়ে গেল সবাই চিনবে। যারা নতুন নতুন ভোটে দাঁড়াইছে তারা পরিচয় পরিচয় হোক, অসুবিধা নাই। তাদের জন্য আমি দোয়া করি, গণতন্ত্রের জয় যাত্রায় সবাই অংশগ্রহণ করুক, গণতান্ত্রিক যাত্রায় সবাই গণতান্ত্রিক চর্চা করুক, এটা আমরা চাই। কিন্তু আমরা আমাদের কথা বলবো, আমরা আমাদের এলাকার উন্নয়নের ইতিহাস বলবো, উন্নয়নের ভবিষ্যৎ রূপরেখা বলবো। ভবিষ্যৎ রূপরেখা কি? আমাদের উদ্যোগে, আমাদের প্রচেষ্টায় 2001 সালের সরকারে থাকার সময় এই মহেশখালী বন্দর নির্মাণের জন্য, সোনাদিয়া বন্দর নির্মাণের জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম, জরিপ পরিচালনা করেছিলাম, সেটা আমরা সংসদে গ্রহণ করেছিলাম। তারপরে সরকার পরিবর্তন হওয়ার পরে সেটা স্থবির হয়ে যায়। আল্লাহর অশেষ রহমতে জাপানের সাথে একটা চুক্তিতে কয়লা বিদ্যুৎ প্রকল্প স্থাপিত হওয়ার পর যখন দেখা গেল সেই জায়গায় একটি সমুদ্র বন্দর পরিচালনা করা, স্থাপন করা অত্যন্ত সহজ, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করলেন। মহেশখালী মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রায় সমাপ্ত, চালু করতে আরো 2-1 বছর লাগবে। এখানে রেল যাবে, মাতারবাড়ি থেকে সংযোগ সড়ক যাবে। সেটা যদি বন্দর হয়,
শহর হবে কোনটা? চকরিয়া। চকরিয়া। মহেশখালী বন্দর হলে শহর নগর কোনটা? চকরিয়া। এই হবে আমাদের স্লোগান। সেই শহর নগর কারা করতে পারবে? বিএনপি নাকি অন্য কেউ স্বপ্নটা নেবে? ঠিক আছে, বিএনপি যদি আল্লাহ রহমতে সরকার গঠন করে, যে বন্দর আওয়ামী লীগের কারণে এই 10-12 বছর থেকে গেছিল, সেটা 2 বছরের ভিতরে কার্যকর করে পূর্ণাঙ্গ সমুদ্র বন্দর এবং এই চকরিয়া খোটাখালী থেকে শুরু করে সমস্ত অঞ্চল, উপকূলীয় অঞ্চল পেকুয়াশ পুরাটা হবে শহর। তার সাথে কি কি অবকাঠামো লাগবে? এখান থেকে এই কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক থেকে সরাসরি সড়ক খোটাখালী শাপলাপুর যেটি হয়ে যাবে ইনশাআল্লাহ। চ্যানেল থেকে মাল নামবে, যেটি হয়ে এই মহাসড়ক হয়ে সমস্ত এলাকায় খাতুনগঞ্জ হয়ে যাবে, কোরবানীগঞ্জ হয়ে যাবে। চট্টগ্রামের বন্দর আমাদের এই বন্দরের তুলনায় অর্ধেকও না। এটা গভীর সমুদ্র বন্দর, আর ওইটা হচ্ছে শুধুমাত্র সমুদ্র বন্দর। ইনশাআল্লাহ এই দক্ষিণ এশিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক একটা জংশন, একটা হাব হবে এই চকরিয়া, মহেশখালী এই এলাকা। বিশেষ হয় আমি কখনো বিশ্বাস করার মতো কথা বলেছি অতীতে? ইনশাআল্লাহ আমি ওই স্বপ্ন দেখি না যে স্বপ্ন বাস্তবায়ন করা যায় না। আমি সেই কথাই বলি যেটা বাস্তবায়ন করা সম্ভব, এবং সেই প্রতিশ্রুতি দেই যেটা বাস্তবায়ন করে আপনাদের সামনে দেখানো সম্ভব। বায়বীয় এবং গায়বীয় কোনো কথা বলি নাই, অতীতের সামনে বলবো না ইনশাআল্লাহ। যে সমস্ত উন্নয়ন স্বপ্ন আমরা আপনাদের সামনে অনেক আগে দেখিয়েছিলাম, ভাগ্যের নির্মম পরিহাস, আমরা বাংলাদেশে একটি ফ্যাসিবাদী শাসনের কবলে পড়ার কারণে আমাদের সেই উন্নয়ন স্বপ্ন বাস্তবায়ন করা পুরোপুরি সম্ভব হয় নাই। কিন্তু প্রতিশ্রুতি দিতে পারি, জবান দিতে পারি ইনশাআল্লাহ। মানুষ যেটা বিশ্বাস করে আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে, মানুষ যেটা বিশ্বাস করে ধারণা করে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করতে পারবে, অনেক সংখ্যাগরিষ্ঠতা গঠন করবে ইনশাআল্লাহ। তাহলে সরকারটা বানাবে কারা? ইনশাআল্লাহ আমরা। তাহলে সরকারের সমস্ত উন্নয়ন পরিকল্পনা করবে কারা? ইনশাআল্লাহ আমরা। সেখানে কক্সবাজার কয় নম্বরে থাকবে? 1 নম্বর। ঠিক আছে। এখন আপনারা বলবেন যে আপনি তো দুনিয়াদারের কথা বললেন, কেউ কেউ তো দিনিয়াতের কথা বলে। তো এই দুনিয়ার সমস্ত পরিকল্পনা, দেশের সমস্ত উন্নয়ন পরিকল্পনা, শান্তি শৃঙ্খলার সমস্ত পরিকল্পনা আপনাদের সাথে নিয়ে পরামর্শ করে সেরকম শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করে বাংলাদেশে উন্নয়নের শক্তিশালী ভিত্তি রচনা করতে হবে। যদি গণতন্ত্র শক্তিশালী না হয়, উন্নয়ন টেকসই হয় না, উন্নয়ন হয় না। সেজন্য কেউ কেউ এখানে নাকি শুনেছি বলছে অমুক মার্কায় ভোট দিলে তরতরাইয়া বেহেস্তে যাবে।
সেই রাস্তাটা কোনটা অবশ্য আমি জানি না। তো সেই মার্কায় ভোট দেওয়ার আগে যাদের মৃত্যুবরণ হয়েছে তাদের কি অবস্থা আল্লাহ মালুম। ধর্মের এইরকম অপব্যাখ্যা কোন সহি মুসলমানের পক্ষে দেয়া সম্ভব নয়। দুনিয়াদারির জন্য দিনকে বিক্রি করে দেয়া, ধর্মকে বিক্রি করে দেয়া নাজায়েজ। আমরা এদেশের 90-92% মানুষ আমরা প্রকৃত পক্ষে আখেরি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত মদিনা ইসলামের অনুসারী। এখানে যারাই সাহাবীদেরকে অনুসরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে জীবন যাপন করবেন, সেই পন্থা অবলম্বন করার আমরা বিশ্বাস করি এবং সবাইকে নসিহত করি। এখানে কি কোথাও আছে দুনিয়াতে কোনো মার্কায় ভোট দিলে কেউ আখেরাতে এটা পাবে? কিভাবে বলে? কেউ বলে যে এইবার ইসলামের পক্ষে একটা ভোট দেন। আরে ভাই, ইসলাম কি ভোটে দাঁড়াইছে নাকি? এখানে কত কত ইসলাম আছে, নুরুল ইসলাম, ফখরুল ইসলাম, অমুক ইসলাম, কত ইসলাম আছে। এটা কি ইসলাম রেজিস্ট্রি করে নিয়ে নিছেন নাকি সাব রেজিস্ট্রিবিউশন থেকে? বলে ইসলামের জন্য একটা বাক্স বসে। আরে ভাই, ইসলামকে কোনো কোটা রাজনীতি রাখে যে বাক্স বসাবে? নিজেদের ইমান নষ্ট করবেন, আরেকজনের ইমান কেন নষ্ট করার জন্য আপনারা ভাষণ দিবেন? নাফরমানি সরাসরি। আপনারা বলবেন মা বোনদেরকে অনেকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, বলছে যে এইবার একটা চান্স আসছে বেহেশতে যাওয়া। আস্তাগফিরুল্লাহ। যারা কোরআন হাদিসে সবচেয়ে বেশি জ্ঞান রাখেন অবশ্যই জানেন, এই দুনিয়াতে যারা বেহেশতের সুসংবাদ পেয়েছিলেন সাহাবাদের মধ্যে, তাদের সংখ্যা কয়জন? 10 জন। আশরায়ে মুবাশশারা, আশরা মানে 10, এর বাইরে 11 জনও সেই সুসংবাদ পান না। এখন যারা টিকিট বিক্রি করছে জান্নাতের, তারা হয়তো এর বাইরে 11-12 নম্বর হইতে পারে। আস্তাগফিরুল্লাহ। শুধু এইটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে মোনাজাত করি, যাতে আমাদের এই আখেরি জামানায় ঈমান নষ্টের মতো কোনো কার্যক্রম যেন এই দেশে না চলে। পার্টির পিছনে ইসলাম নাম থাকলে সেটা ইসলাম হয়ে যায় না। সেরকম ইসলামী দলের সঙ্গে বাংলাদেশে অনেক নামের পেছনে ইসলাম আছে, এরকম এখানে নুরুল ইসলাম আইদারও একটা আছে। এটা ঠিক মতো নামাজ কালাম পড়ে কিনা আমি জানি না, অবশ্যই করতে হবে। কিন্তু যদি এই চান্সে কোন মার্কার মধ্যে ভোট একটা দিয়ে যদি বেচারা মনে করে, তাহলে আমি পার হয়ে গেলাম, নাউজুবিল্লাহ। এই কারবার বাংলাদেশে এখন চলতেছে। আপনারা সতর্ক থাকবেন। আমাদের সহজ সরল মা বোনদেরকে এটা বোঝানোর জন্য অনেক বড় বড় কিতাব, ডিকশনারি নিয়ে যাবে যে এইভাবে এইখানে দিলে নেহায়েত একেবারে জান্নাত। এই পার্টিকে যেখানেই পাবেন সেখানে ঠেকাবেন। হ্যাঁ, গণতন্ত্রের মধ্যে বিভিন্ন রকমের বক্তব্য দেওয়ার স্বাধীনতা আছে, কিন্তু ওই স্বাধীনতা নাই যেটা দিয়ে আপনার আমার ধর্মের অনুভূতিতে আঘাত লাগতে পারে। এমন কোন স্বাধীনতা নাই। আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ 90-92% মানুষ মুসলমান। এখানে ইসলামের অনুভূতিতে, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এরকম কোন বক্তব্য কি আমরা কখনো সহ্য করি? কেউ করে? আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন।
আমি এখানে আজকে বেশি বক্তব্য দিতে চাই না, এটা তো কেবল শুরু, কেবল শুরুয়াত। ভোট পর্যন্ত তো আরো অনেক দেখা হবে ইনশাআল্লাহ, বয়ান আরো হবে, কেবল শুরু করলাম। এখানে শুধু তিনটা কথা বলতে চাই। আপনাদের কাছে এসেছি সালাম দিতে। বহু বছর পরে গণতান্ত্রিক ভাবে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে অংশগ্রহণ করা আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছে। সেই জায়গায় আপনাদের সাথে কথা বলে সালাম দিতে এসেছি। আপনাদের মাধ্যমে যারা আজকে আসে নাই, আসতে পারে নাই, বাড়িতে মা বোন আছে, তাদের কাছে সালাম পৌঁছে দেওয়ার অনুরোধ করছি। এক, দুই হচ্ছে আমাদের সবার জন্য দোয়া করবেন, দোয়া কামনা করতে এসেছি। 3 নাম্বার, দানের শেষে একটা ভোট চাইতে এসেছি। যেই দানের শেষ থেকে সারা বাংলাদেশে আমরা বলেছি তার পক্ষে আমরা আছি। নির্বাচনী এলাকা 300 আছে, 300-র মধ্যে ধানের শেষ যার হাতেই থাকবে আমরা তার জন্য কাজ করবো, এই হচ্ছে আমাদের অঙ্গীকার। তার মানে আপনারা ধরে নিয়েছেন আমি এনে করতেও পারি, নাও করতে পারি নাকি? ইনশাআল্লাহ এখানেই নির্বাচন করব। এরপরে যদি অন্য সিদ্ধান্ত নিতে হয় সেটা আপনাদের সাথে আলোচনা করেই নেব, কারণ এরকম একটা আওয়াজ আমি আস্তে আস্তে পেলাম যে দল আপনাকে এখানে নমিনেশন দিছে, শোনা যাচ্ছে বিভিন্ন কথা। আমি বললাম যে আপাতত যেখানে নমিনেশন দিচ্ছে ওখানেই থাকো, আমাকে চকরিয়া পেকুয়ার জন্য নমিনেশন দেওয়া হয়েছে, আমি আপনাদের সাথে আছি। যদি ফাইনাল মনোনয়ন তো তফসিল ঘোষণার পরে হবে, তখন যদি আমাদেরকে অন্য চিন্তা করতে হয় সেটা আপনাদের সাথে আলোচনা করেই হবে। ঠিক আছে? আর আমি যেখানে থাকি বাংলাদেশে থাকলে তো হলো, আমি বাংলাদেশে থাকলে তো হলো, যেখানেই থাকি চকরিয়া পেকুয়া তো আমার প্রাণ, যেখানেই থাকি এখানকার জন্যই তো 1 নম্বরে আগে আমার বরাদ্দ। সুতরাং আপনারা নিশ্চিত থাকবেন ইনশাআল্লাহ, আমি যদি পয়লা কোনো পরিকল্পনা করি সেটা আমার সারা জীবনের জন্য, সেটা হবে চকরিয়া পেকুয়ার জন্য। আপনারা আমাকে, আমার পরিবারকে, আমার স্ত্রীকে যে মর্যাদা দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা এবং সেই মর্যাদার মূল্য আমি সারা জীবন আমার শরীরের সমস্ত রক্ত দিয়েও শোধ করতে পারবো না। সুতরাং আমার জীবনের একমাত্র উদ্দেশ্য আপনাদের ভালোবাসা এবং আপনাদের খেদমত করতে পারার সুযোগ লাভ করা। আজান দিচ্ছে, আমি আরো আগে বক্তৃতা শেষ করা উচিত ছিল, আমি খেয়াল করি নাই, আপনারা ক্ষমা করবেন। আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে বোধহয় এখানে আমাদের মিটিংটা শেষ হবে ইনশাআল্লাহ। এই কেবল শুরু হলো, নির্বাচনী যাত্রাপথে আরো অনেকবার দেখা হবে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।